মাশাআল্লাহ, মেয়ে অনেক সুন্দর, আমাদের পছন্দ হয়েছে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তাহলে এখন আমরা বিয়ের কথাই এগোতে পারি। কিন্তু তার আগে ছেলে মেয়ে যদি একটু আলাদাভাবে কথা বলে নিত তাহলে মনে হয় ভালো হতো। তার কোনো প্রয়োজন হবে না বেয়ান সাহেব। আমাদের ছেলে তো আপনার মেয়েকে দেখেই আগেই তার মতামত জানিয়ে দিয়েছে। এখন বর্ষা যদি কোনো কথা থাকে তাহলে সাজিদের সাথে একা কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। রকিবউদ্দিন তার স্ত্রীর দিকে একবার কড়া চোখে তাকিয়ে হাসি মুখে বলল, না না, তার কোনো প্রয়োজন হবে না। আমাদের মতামতই বর্ষার মতামত। কি বলিস বর্ষা? বর্ষা তার বাবার কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। সাদমান চৌধুরী হাসি মুখে শুকরিয়া আদায় করে বলল, তাহলে আগামী মাসেই বিয়ের ডেটটা ফাইনাল করি, কি বলেন? আপনাদের কাছে যেটা ভালো মনে হয়। তাহলে আগামী মাসের 24 তারিখে শুভ কাজটা করা হোক। আমাদের পক্ষ থেকে এটাই নির্ধারিত সময়। এখন আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আমাদের কোনো সমস্যা নাই, 24 তারিখই বিয়ের তারিখ। সাইমার সাজিদের হাতে একটা আংটি বর্ষাকে পরিয়ে দিতে বলল। আংটি পরানো শেষে মিষ্টি মুখ করে সাইমা বলল, আসলে বিয়ের তারিখটা আমার বড় মেয়ের ঠিক করা। সাজিদের কাছ থেকে বর্ষার কথা শুনেই তো তারিখে ঠিক করে ফেলেছে। একমাত্র ভাই তো, তাই বিয়েটা অনেক ধুমধাম আয়োজন করা হচ্ছে। আপনার মেয়েকে সাথে করে আনলেই পারতেন, আমাদেরও খুব ভালো লাগতো। ওকে বলেছিলাম আসতে, কিন্তু হঠাৎ করে অফিসের জরুরি একটা কাজে আটকে পড়েছে। এত বড় একটা কোম্পানি একা নিজের মাথায় নিয়েছে, বোঝেননি তো কত ব্যস্ত থাকতে হয়। তা তো ঠিকই, অনেক লক্ষ্মী একটা মেয়ে আপনাদের। শুনেছি বর্ষা নাকি বড় একটা ভাই আছে, কি যেন নাম? ইমন? ও হ্যাঁ, ইমন। সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই একটু। রকিবউদ্দিন তার স্ত্রীর কথা কেড়ে নিয়ে বলল, কুলাঙ্গারটার কথা আর বলবেন না। ওর জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। 28 বছর ধরে আমার মাথার ওপর বসে খাচ্ছে, আজ পর্যন্ত একটা চাকরিও জোগাড় করতে পারলো না। কেন? আমি তো শুনেছি সে নাকি অনেক মেধাবী ছাত্র। ভুল শুনছেন আপনি। তার মধ্যে সামান্যতম জ্ঞানও নেই। সে একটা উচ্চ শ্রেণীর গর্ধপ। ও ঠিক আছে বেন সাহেব, আজ তাহলে আমরা আসি। আর বিয়ের বিষয়ে কোনো কথা থাকলে আপনি সাজিদের বাবাকে ফোন করবেন। এখন থেকে আপনাদের সাথে আমাদের আত্মীয়। তা তো অবশ্যই ভালো। থাকবেন আপনারা। বাসার গেট পর্যন্ত এগিয়ে আসলো রাবেয়া। বাইরে রাখা সাদা গাড়িতে করে চৌধুরী পরিবার তাদের বাসায় চলে গেল। রাবেয়া দরজা আটকে তার স্বামীর সামনে নিচু গলায় বলল, এভাবে মেহমানদের সামনে নিজের ছেলেকে ছোট না করলেই পারতেন। রকিবউদ্দিন সোফায় বসতে বসতে প্রত্যুত্তরে বলল, আমি কি কিছু ভুল বলছি? আজ পর্যন্ত আমাদের ছেলে কিছু করতে পেরেছে শুধু আমাদের মান সম্মান ইজ্জত নষ্ট করা ছাড়া? তবুও আপনার এভাবে বলা ঠিক হয়নি। ওনারা আমাদের আত্মীয় হতে চলেছে, কি ভাববে আমাদের বিষয়ে? দেখো রাবেয়া, আমাকে কিছু শেখাতে আসবে না। ওনারা আত্মীয় হবে বলে আমি কথাটা বলছি। আত্মীয়র কাছে কিছু লুকায়নি। তাই বলে নিজের ছেলেকে নিয়ে এভাবে বলতে আপনার মুখে আটকালো না? না, আটকালো না। সত্যি কথা আমার মুখে কখনো আটকায় না। আর তুমি যে তোমার গন্ডধর ছেলেকে নিয়ে এত প্রশ্ন করছো, সে এখন কোথায়? নিজের বোনের এনগেজমেন্টেও বাসায় থাকতে পারলো না। কি এত কাজ? ও তো ছাত্র পড়াতে গেছে। বাহ, ছাত্র পড়াতে গেছে? ছোট বোনের এনগেজমেন্ট দিনও সে ছাত্র পড়াতে গেছে? ওর জন্য আমার বাইরে মুখ দেখাতেও লজ্জা করে। এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করলাম, আর সে এখন টিউশনি করাচ্ছে। রাবেয়া তার স্বামীর কথার প্রত্যুত্তরে কিছু বলার আগেই বাসার কলিং বেল বেজে উঠল। রুম থেকে বর্ষা দৌড়ে এসে দরজাটা খুলে দিল। পকেট থেকে টিস্যু বের করে মুখের ঘাম মুছে নিল ইমন। সামনে তাকিয়ে দেখল কাঠালি রঙের একটা শাড়ি পরে বর্ষা দাঁড়িয়ে আছে, হালকা সাজগোজ করছে। ভ্রু যুগল কুচকে মুখে প্রসারিত হাসি নিয়ে বলল, বাহ, তোকে তো একদম বউয়ের মতো লাগছে। বর্ষা কিছুটা লজ্জার ভঙ্গিতে বলল, ভিতরে এসো।
পা বাড়িয়ে ভেতরে যেতেই বাবা সামনে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, গলা উঁচিয়ে ভারী গলায় বলল, দাঁড়াও এখানে। মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে পড়ল ইমন। ধারালো কণ্ঠে প্রশ্ন ছুড়ল বাবা, কোথায় ছিলে এতক্ষণ? একটা নতুন টিউশনে নিয়েছি, তাই আসতে একটু দেরি হয়ে গেল। একটু দেরি? তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? আজ তোর বোনের এনগেজমেন্ট, অথচ আজকেই দিনটাও তোকে বাইরে থাকতে হলো। খানিকটা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে ইমন বলল, এঙ্গেজমেন্ট হয়েছে? আমি তো জানতাম আজ শুধু দেখতে আসবে। বর্ষাকে দেখে তাদের পছন্দ হয়ে গেছে, তাই আংটিটা পরিয়ে গেছে। ও আচ্ছা। গত সপ্তাহে যে চাকরির ইন্টারভিউ দিলি, তার কি খবর? আজকে জানানোর কথা ছিল, কিন্তু এখনো কিছু জানাইনি। কি করে জানাবে? তোর মতো গন্ডককে কে চাকরি দিবে? কত করে বললাম পড়াশোনাটা মনোযোগ দিয়ে কর, কিন্তু আমার কথা কোনোদিন কানে তুলছস? মাস্টার্সে উঠে বড়লোকের বাবার মেয়ের সাথে প্রেম, আবার তাকে পালিয়ে নিয়ে বিয়ে করলি। কি লাভ হয়েছে এসব করে? টিকিয়ে রাখতে পেরেছিস ভালোবাসা? বাবার কথায় মাথাটা নিচু করে ফেলল ইমন। এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। পাশ থেকে তার মা রাবেয়া এগিয়ে এসে বলল, আহ, ছেলেটাকে কি একটু শান্তি মতো থাকতে দিবেন না আপনি? কেন আবার সে পুরনো কথা তুলছেন? তোমার জন্যই ছেলেটার আজ এই অবস্থা। তুমি ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো। আপনি থামেন তো, অনেক হয়েছে। ইমন, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি। রুমে এসে দরজাটা আটকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ইমন। বিছানায় বসে পকেটে রাখা ৩,০০০ টাকা বের করে একবার গুনে নিল। আজ মাসের ২৭ তারিখ। একটা বিশেষ প্রয়োজনে মাসের আগেই সে টাকাটা নিয়েছে। মানিব্যাগের ভেতর রাখা বাকি ৯,০০০-এর সাথে মিলিয়ে মোট ১২,০০০ টাকা হলো। টাকাগুলো একত্রিত করে একটা খামে ভরতেই হঠাৎ দরজায় কেউ নক করল। খামটা পাশের টেবিলে রেখে দরজা খুলে দেখল বর্ষা। কিছু বলবি? বলার জন্যই তো আসলাম, বসি। বাবার কথায় তুমি তখন অনেক কষ্ট পেয়েছো, তাই না ভাইয়া? আরে না, কিসের কষ্ট? বাবা তো বলতেই পারে। কেন বলবে? এখানে তো তোমার কোনো দোষ নেই। তুমি তো চাকরির চেষ্টা কম করছো না। ওসব কথা বাদ দে তো, তুই বল তোর মজনু দেখতে কেমন? আমি এতটা দেখিনি, তবে ভালোই হবে হয়তো। তা তো হবেই, দেখতে হবে না বোনটা কার। আচ্ছা ভাইয়া, তোমার চোখটা একটু বন্ধ করো তো। চোখ বন্ধ করবো কেন? আহা, বন্ধ করো না, সারপ্রাইজ আছে। বর্ষার কথায় চোখটা বন্ধ করে ফেলল ইমন। বর্ষা তার হাতটা ধরে সামনে নিয়ে কাগজের মতো কিছু একটা দিল। বর্ষা চোখ খুলতে বললে হাতের দিকে তাকালো ইমন। অবাক দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে বলল, কি এটা? নিজে পড়ে দেখো। কিছুটা হকচকিত অবস্থায় কাগজটা পড়তে লাগলো। খানিকক্ষণ পর বিস্মিত হয়ে বলল, তোকে কে দিল এটা? বাসায় একটা লোক এসে দিয়ে গেছে। গত সপ্তাহে যে ইন্টারভিউ দিয়েছিলে, সেই চাকরিটা তোমার হয়ে গেছে। তুমি খুশি হওনি? চোখ দুটো ছলছল করছে ইমনের। এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল গালে। শক্ত করে জড়িয়ে ধরল তার বোনকে। বেশ কিছুক্ষণ পর বর্ষাকে ছেড়ে টেবিল থেকে খামটা নিয়ে বর্ষার হাতে দিল। কি আছে এর ভেতরে? তোর নতুন ফোন কেনার টাকা। বর্ষা খুশিতে আটখানা হয়ে বলল, সত্যি? বর্ষা তার ভাইয়ের গলা জড়িয়ে ধরল খুশিতে। টাকাটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পরদিন, আজ রবিবার, ইমনের অফিসের প্রথম দিন। বেশ পরিপাটি হয়ে পৌঁছে গেল অফিসে। প্রথম দিনেই ২০ মিনিট লেট হয়ে গেল। ভিতরে যেতে অফিসের বসের রুমে ডাক পড়ল। মে আই কাম ইন স্যার? বসের কণ্ঠ শুনে খানিকটা ধাক্কা খেল ইমন, কারণ একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো তার কানে। তার মানে তার বস কোনো মেয়ে হবে। ইমন সামনে রাখা চেয়ারটায় বসে বলল, আমাকে ডেকেছেন ম্যাম? বস চেয়ারটায় ঘুরিয়ে তার দিকে তাকাতেই তীব্র বিস্ময়ে উঠে দাঁড়িয়ে পড়ল। চোখ দুটো যেন তার কপালে উঠে গেল। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, নীরু। নীরু নামের মেয়েটাও ইমনকে দেখে হকচকিয়ে গেছে। নিজেকে সামলে খানিকটা রুষ্ট কণ্ঠে বলল, ডোন্ট ফরগেট আই এম ইয়োর বস। নিজেকে সংযত করে চেয়ারে বসে পড়ল ইমন। ঝাঝালো কণ্ঠে নীরু বলে ওঠে, বসের সামনে বসতে হলে যে অনুমতি নিতে হয়, সামান্য ম্যানেজটুকু কি আপনার নেই? নীরুর কথার জবাবে দৃষ্টি করুণ করে ইমন বলে, সরি ম্যাডাম। একই আওয়াজে নীরু বলে ওঠে, পরের বার যেন এই ধরনের ভুল না হয়।
এখানে কাজ করতে হলে সবার আগে ডিসিপ্লিন মানতে হবে। মাথাটা নিচু করে ফেলে ইমন, আস্তে করে বলে, ওকে ম্যাডাম। নীরু মাথাটা এলিয়ে দেয় চেয়ারে, নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, আপনাকে এখানে চাকরি দেওয়া হয়েছে যাতে আপনি ডেডিকেটেড, পাংচুয়ালিটি, রেসপন্সিবল এই গুণগুলো দ্বারা এখানে ভালোভাবে কাজ করতে পারেন, কিন্তু আপনি অফিসের প্রথম দিনেই 20 মিনিট লেট করেছেন। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মুখে বাঁকা হাসি নীরুর, মনে জটিলতা, চেহারায় যথাসম্ভব সহজ ভাব এনে বলে, প্রথম দিন বলে মাফ করে দিচ্ছি, এখন আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। ওয়েট, এই ফাইলগুলো নিয়ে যান, আজকের মধ্যে সবগুলো ফাইল কমপ্লিট করে জমা দেবেন। ফাইলগুলো নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে আসে ইমন। তার সমস্ত শরীর জুড়ে এক চিরচেনা শিহরণ বয়ে যাচ্ছে। পুরনো স্মৃতিগুলো বারংবার উকি দিচ্ছে মনে। মাথায় আসছে সেই 4 বছর আগের দিনটার কথা। 12ই জুন, বৃহস্পতিবার। না চাইতেও সেদিনটার কথা গেঁথে গেছে মনে, যেদিন নীরুর চোখে ছিল শুধু একরাশ বিরক্তি আর হতাশা। হাতের লাগেজটা ধপাস করে ইমনের সামনে ফ্লোরে রেখে সেদিন নীরু বলেছিল, আমি বিরক্ত। কেন? আই ওয়ান্ট ডিভোর্স। কথাটা এসে তীরের মতো বিঁধে ইমনের বুকে। পাহাড় সমান কৌতূহল আর হতবাক দৃষ্টি নিয়ে ইমন বলে, কি হয়েছে নীরু তোমার? শরীর ঠিক আছে তো? তেতে আসে নীরু, গলা উঁচিয়ে বলে, আমার শরীর ঠিক আছে, আমি যেটা বলেছি ভেবে চিনতে বলছি। তোমার সাথে থাকাটা আমার পক্ষে আর সম্ভব না। আমি মুক্তি চাই ইমন। কিন্তু আমার ভুলটা? তোমার কোনো ভুল নেই, সব ভুল আমার। তোমার মতো একটা ছোট লোককে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল। বোকার মতো তোমার সাথে 6টা মাস একই ছাদের নিচে থেকে দ্বিতীয়বার ভুল করেছি আমি। আমি কি তোমায় জোর করেছিলাম বিয়ে করতে? আমার অবস্থা জেনেই তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমি তর্কে যেতে চাচ্ছি না, আমার মতামতটা তোমায় জানিয়ে দিলাম। আর আমি এখন বাবার বাড়ি চলে যাচ্ছি। ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব, সই করে দিও। লাগেজ হাতে বেরিয়ে যায় নীরু। এটাই ছিল নীরুর সাথে শেষ দেখা। তার কিছুদিন পর ডিভোর্স পেপার পেয়ে যায় ইমন। বুকে পাথর বেঁধে সেই সই করেছিল কাগজে। চোখটা বারবার ভিজে উঠেছিল নোনা জলে। প্রিয়জনের সিদ্ধান্ত মেনে নিয়ে ছিন্ন করে দিয়েছিল সব সম্পর্ক। এই যে ভাই, অফিসে নতুন নাকি? ভারী গলার কথাটা শুনে ধ্যান ভাঙে ইমনের। চোখ দুটো সরু করে বাম পাশে তাকিয়ে দেখতে প্রায় মাঝ বয়সী একজন লোককে। লোকটা আবার জিজ্ঞেস করে বসে, নাম কি আপনার? ইমন। ও। নিরাশ গলায় বলে লোকটি। পরক্ষণেই আবার উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, আমার নাম সিরাজ আহমেদ, আপনার সিনিয়র কলিগ। আপনি চাইলে শুধু সিরাজ বলেই ডাকতে পারেন, আমি খুবই বন্ধুসুলভ। সিরাজের কথার প্রত্যুত্তরে মুচকি হাসে ইমন। ঘাড় ঘুরিয়ে আবারও কাজে মনোযোগ দেয়। বেশ কিছুক্ষণ পর কারো উপস্থিতিতে সামনে তাকায় ইমন। অফিসের পিয়ন জারিফ এসে বলে। ঘড়ির দিকে একবার তাকিয়ে ইমন বলে, হাতে 2-1টা কাজ আছে, আজকের মধ্যে ফাইলগুলো জমা দিতে হবে। পিয়নের কথার জবাবে কিছু না বলে কাজের দিকে নজর দেয় ইমন। ফাইলগুলো শেষ করে চলে গেল নীরুর রুমে। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। ফাইলগুলো বাড়িয়ে দেয় নীরুর সামনে। একটা ফাইল তুলে দেখতে লাগলো নীরু। একে একে সবগুলো ফাইল দেখে নিল। হঠাৎ ফাইলগুলো ছুঁড়ে মারলো ইমনের দিকে। রাগী গলায় বলে উঠল সে, কি করেছেন এসব? সবগুলো ফাইলে 4-5টা করে ভুল। কাজ করতে পারেন না বললেই পারতেন, শুধু শুধু সময় নষ্ট করলেন কেন? যত সব অকর্ম। কথাটা গায়ে লাগে ইমনের। ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে তার। কোনো মতে নিজেকে সামলে ফাইলগুলো হাতে তুলে নিল। রুম থেকে বেরিয়ে আসতে যাবে তখন নীরু বলে ওঠে, দুপুরে লাঞ্চ করেছেন? ইমন পেছন ফিরে বলে, করেছি। মিথ্যে কথা বলেন কেন? আপনি যে লাঞ্চ করা বাদ দিয়ে কাজ করেছেন সেটা আমি জানি। আপনার অফিস জানা তো কথাই। চেয়ার থেকে উঠে ইমনের সামনে এসে দাঁড়ায় নীরু। হাতের ফাইলগুলো কেড়ে বলে, আমরা একসাথে লাঞ্চ করব। খানিকটা অবাক হয় ইমন। চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, ফাইলগুলো দিন, আমি ঠিক করে নিয়ে আসছি। সেটা পরেও করা যাবে, এখন আমরা লাঞ্চ করতে যাব, চলুন। নীরুর সাথে সাথে ক্যান্টিনে চলে আসে ইমন। তার চোখে মুখে বিস্ময় ভাব, কৌতূহল তীব্র মনে হচ্ছে। হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। কি খাবে? নীরুর কথায় বাস্তবে আসে। নিজের পছন্দের কিছু খাবার অর্ডার করে আবার নীরবতায় ডুবে যায়। মৌনতায় ভাবতে থাকে নীরুর কথা। না বলা অসংখ্য কথা ভেসে আসে মনে। হঠাৎই নীরু বলে ওঠে, কেমন আছো তুমি? চমকে ওঠে ইমন। হৃদসাগরে ঝড় তুলে দেয় কথাটা। আবেগে চোখ দুটো চকচক করে ওঠে। অপ্রকাশিত অনুভূতিগুলো বেরিয়ে আসতে চাইছে। কণ্ঠে খানিকটা বিষণ্ণতা নিয়ে বলে, ভালো, খুব ভালো।
চোখ মেলে ইমনের দিকে তাকায় নীরু। বোঝার চেষ্টা করে সে কতটা সত্যি বলেছে। কিছুটা হতাশা নিয়ে নীরু বলে, তুমি কি বিরক্ত হচ্ছ? আমার মনে হয় তুমি বলার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই। আমি আপনার সামান্য একজন কর্মচারী, আর আপনি আমার বস। সো আপনি বললে বেশি খুশি হব। এটা কিন্তু অফিস নয়, এখানে আমি তোমার বসও নই। অন্য কিছুও নন। চুপ হয়ে যায় নীরু। দুজনের মৌনতা ভাঙতে বেয়ারা খাবার নিয়ে আসলো। চুপচাপ খাবারটা খেয়ে উঠে আসে ইমন। বিলটা পরিশোধ করে একাই অফিসে চলে গেল। টেবিলের ফাইলগুলো ঠিক করতে করতে রাত হয়ে গেল। ফাইলগুলো জমা দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলো। হাত ঘড়িতে দেখলো রাত 8টা বাজে। একটা রিক্সা ঠিক করে বাসায় চলে আসলো। মনে মনে ঠিক করলো চাকরিটা ছেড়ে দেবে। বিছানায় শুতে সারাদিনের ক্লান্তি এসে ভর করলো চোখে। ঘুমে চোখ দুটো লেগে আসছে তার। রাবেয়া তার ছেলের মাথার সামনে এসে বসলো। চুলে বিলি কেটে দিয়ে বলল। চোখ মেলে তাকালো ইমন। মাথাটা মায়ের কোলে রেখে বলে, রাবেয়া অতি যত্নে ছেলের মাথায় হাত রেখে বলে। মায়ের হাতটা চুমু খেয়ে ইমন বলে, বর্ষার বিয়ে দিয়ে দাও, তাহলে তো নাতি নাতির মুখ দেখতে পারবে। আমার পক্ষে দ্বিতীয়বার বিয়ে করা সম্ভব না। রুম থেকে বেরিয়ে যায় রাবেয়া। চোখের ঘুমটা হঠাৎই উধাও হয়ে গেল ইমনের। বারবার শুধু পুরনো কথাগুলো মনে আসছে। মনে আসছে সেই দিনের কথা যেদিন নীরুর সাথে তার প্রথম দেখা হয়েছিল। নীরুর সাথে দেখা হওয়াটা ছিল একটা ঝড়ের মতো, অপ্রত্যাশিত একটা ঝড়, অথচ তোলপাড় করে দিয়েছিল তার সমস্ত জগৎটা। কত মুগ্ধতাই না ছিল সেই দর্শনে। আজ থেকে 4 বছর 8 মাস 12 দিন আগে, যেই দিনটা তার জীবনের শ্রেষ্ঠ একটা দিন। তৃতীয় বর্ষের ছাত্র ইমন কলেজে টুকটাক রাজনীতি আর মারামারিতে জড়িয়ে থাকে। বেস্ট ফ্রেন্ড বলতে সজীব, ইমরান আর অরিন। ক্যাম্পাসে গাছের নিচে এক হাতে চিকন একটা গাছের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। তার দুই পাশে সজীব, ইমরান আর অরিন দাঁড়িয়ে। 3টা ছেলে ভয়ে কানে ধরে উঠবস করছে তার সামনে। হাতের সানগ্লাসটা পরে যেই না সামনে তাকিয়েছে, অমনি গালের উপর করে 2টা থাপ্পড় এসে পড়ে। আচমকা এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সবাই। কয়েক জোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকায় সামনে দাঁড়ানো মেয়েটার দিকে। তেতে এসে আঙুল দুচিয়ে মেয়েটা বলে ওঠে, কলেজে এসে মস্তানি করেন? 3টা নিরপরাধ ছেলেকে রোদের মধ্যে কান ধরিয়ে উঠবোস করাচ্ছেন। আপনার মতো ছেলেদেরকে ধরে হাত পা ভেঙে দেওয়া উচিত, যাতে করে আর কলেজে না আসতে পারেন। পাশ থেকে সজীব বলে ওঠে, আমার জানার কোনো প্রয়োজন নেই। আপনাদের দেখেই মনে হচ্ছে সবগুলো মাস্তান। আর আমার সামনে কোনো দিন মাস্তানি চলবে না। ছেলেগুলোর দিকে তাকিয়ে চলে যেতে বলে মেয়েটা। ভয়ে দৌড়ে পালিয়ে যায় ছেলেগুলো। মেয়েটাও হন হন করে সামনে থেকে চলে যায়। পাশ থেকে সজীব ইমনকে ধাক্কা দিয়ে বলে, এই মেয়েটা তোকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চলে গেল, আর তুই কিছু বললি না? ইমন সজীবের কাঁধে হাত রেখে বলে, দোস্ত, মেয়েটার নাম কি? মেয়েটা চলে যাওয়ার পর তুই নাম জানতে চাইছিস? এতক্ষণ কই ছিলি তুই? সজীব, তুই চুপ কর তো। এই মেয়ের 14 গোষ্ঠীর ঠিকানা বের করে আনবো। মেয়েটা গুগু দেখেছে, গুগুর ফাঁদ দেখেনি। ওরেন ঠিক বলছে। এমনি এমনি তো এই মেয়েকে ছাড়া যাবে না। মেয়েটা তোর গায়ে হাত তুলেছে, এর শাস্তি পেতেই হবে। বন্ধুদেরকে থামিয়ে ইমন বলে, তোদের কিচ্ছু করতে হবে না, আমাকে থাপ্পড় মেরেছে তাই ব্যাপারটা আমি দেখাবো। কথাটা বলে চলে আসে ইমন। এর আবার কি হলো? ইমন মেয়েটার প্রেমে পড়ে যায়নি তো আবার? আমি অনেক সিনেমায় দেখেছি নায়িকার থাপ্পড় খেয়ে নায়ক প্রেমে পড়ে যায়। সজীব ফিসফিস করে বলে, তোর সিনেমা ডায়লগ দেওয়া বন্ধ কর তো। ইমনকে তোরা চিনিস না? এসব প্রেম টেম ওর অ্যালার্জি আছে। তবুও বলা যায় না কখন কি হয়। শেষে দেখা গেল ইমন মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল, আর তোর কপাল পড়লো। কথাটা শুনে খানিক মন খারাপ করে অরিন। সজীব ইমরানের সাথে হাত মিলিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। অরিন রাগী দৃষ্টিতে তাকালে মাথায় ঠু মেরে দৌড়ে চলে যায় ক্লাসের দিকে। পেছন পেছন অরিনও ধাওয়া করে ওদের। ক্লাসে ইমনের পাশে এসে বসে সজীব আর ইমরান। পাশের বেঞ্চ থেকে অরিন চোখ ঘুরিয়ে আর চোখে তাকায় ইমনের দিকে। মাথার সামনের অংশে ব্রাউন কালার চুল আর মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখে বুক ঢিপ ঢিপ করে ওঠে অরিনের। মুখে অদ্ভুত হাসি খেলে যায়। ঢেউ খেলানো ভ্রু যুগল কুচকে অবাক নয়নে তাকায় ইমনের দিকে। হঠাৎ সামনে থেকে স্যার বলে ওঠে। নীরুলতা নামের মেয়েটার দিকে তাকিয়ে চমকে ওঠে ইমন। বেঞ্চি থেকে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকায় সেদিকে। টিচার ইমনকে লক্ষ্য করে বলে। টিচারের কথায় হুঁশ ফেরে ইমনের। ইমরান হাত ধরে টেনে বসিয়ে দেয় তাকে। পাশ থেকে সচিব বিড়বিড় করে বলে, মেয়েটার নাম তাহলে নীরুলতা? একে তো এবার শিক্ষা দিতেই হবে।
ইমনকে ধাক্কা দিয়ে ইমরান বলে, তুই হঠাৎ চুপ হয়ে গেলি। তুই কি মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছিস নাকি? এইসব ক্রাশ বাঁশের মধ্যে আমি একদমই নেই। আমি তো শুধু এটা ভেবে অবাক হচ্ছি যে মেয়েটা প্রথম দিন কলেজে এসে একটা অচেনা ছেলেকে থাপ্পড় মারলো। মেয়েটার সাহস আছে প্রচুর। সাহস কতটুকু সেটা পরে দেখা যাবে, আগে ক্লাস শেষ হোক। ক্লাস শেষে বেরিয়ে আসি নিরুলতা। সামনে এসে পথ আটকায় ইমন। উদাস ভঙ্গিতে নিরুলতা জিজ্ঞেস করে, কিছু বলবেন? পিছন থেকে সজীব বলে, তখন আমার বন্ধুকে থাপ্পড় মারার জন্য এখন সরি বলবেন। সরি বলবো কেন? থাপ্পড় মেরেছি, বেশ করেছি। এরকম ছেলেকে থাপ্পড় মারাই উচিত। ইমন মুখটা তুলে তার দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু কিছু না জেনেই আমাকে দোষারোপ করছেন। ওই ছেলেগুলো একটা মেয়েকে বারবার টিজ করছিল, তাই ওদেরকে শাস্তি দিচ্ছিলাম। বাহ, বাহানা ভালোই বানাতে পারেন। আপনার মতো মস্তানদের টপিকের শেষ নেই। কিছুটা রেগে গিয়ে ইমন বলে, কি ভেবেছেন কি? হ্যাঁ, যা মুখে আসবে তাই বলবেন? আপনি কি ধোয়া তুলসী পাতা যে মুখ দিয়ে শুধু সত্যি কথা বের হবে? আমি যেমন ধোয়া তুলসী পাতা নই, আপনিও তেমনই কোনো হিমালয়ের সাধু নন। ইমনের রাগটা আরো বেড়ে যাচ্ছে। এরকম তেদর মেয়ে সে জীবনে দেখেনি। ইচ্ছে করছে থাপ্পড় মেরে প্রতিশোধটা নিয়ে নিতে। দোষ চলে গেল তো। ইমরানের কথায় বাস্তবে আসে ইমন। সামনে তাকিয়ে দেখে নিরুলতা নেই। পেছন ফিরে দেখতে পেল চলে যাচ্ছে। বন্ধুদেরকে বিদায় দিয়ে বাইক নিয়ে বেরিয়ে আসে ইমন। কলেজের বাইরে আসতে দেখে নিরুলতা দাঁড়িয়ে আছে। কিছুটা এগিয়ে যেতে শুনতে পায় পাশ থেকে 4-5 জন ছেলে টিজ করছে। নিরুলতা বিরক্ত হয়ে সেখানে যেতেই একটা ছেলে খপ করে তার হাত টেনে ধরে। আরেক হাতে গোলাপ নিয়ে এগিয়ে যেতেই ইমন সেখানে গিয়ে দাঁড়ায়। ইমনকে দেখে চমকে ওঠে ছেলেগুলো। ভয়ে হাত ছেড়ে দেয় নিরুলতার। ইমন কিছু বলার আগেই মাথাটা নিচু করে চলে যায়। দৃষ্টি ফিরিয়ে নিরুলতার দিকে চেয়ে ইমন বলে, এই ধরনের ছেলেকে ভালোভাবে বললে কাজ হবে না, তাই তখন ওইভাবে কানে ধরিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পেরেছেন তো আমি তখন ভুল কিছু করিনি? আমার তো মনে হচ্ছে এই ছেলেগুলো আপনারই লোক। আমার কাছে ভালো সাজার জন্য আপনি এদের ইভ টিচিং এর অভিনয় করতে বলেছেন। নিরুলতার কথায় তেতে এসে ইমন বলে, এই মেয়ে, তুমি এত বেশি বোঝো কেন বলো তো? কোনো কিছু পজিটিভলি কেন নিতে পারো না? যদি এরা আমার লোক হতো তাহলে বলতাম তোমার 2 গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিতে, যাতে তোমার তেড়ামিটা কমে যায়। কি বলেন? আমি তেড়ামি করি? আমি তেড়া? অবশ্যই তুমি তেদর। তেদরের উপরে কিছু থাকলে সেটাও তুমি। আমি তেদর হলে আপনি গুন্ডা, মস্তান, বদমাশ। দেখো, আর একবার মস্তান বললে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি করবেন আপনি? আপনার মতো মস্তানকে আমি ভয় পাই না। কথাটা বলতেই নিরুলতার হাত ধরে টেনে নিজের বুকে জড়িয়ে নেয় ইমন। জোর করে ঠোঁট বসিয়ে দেয় তার ঠোঁটে। অনেক চেষ্টা করেও ছড়াতে পারছে না নিরুলতা। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে মুখে বাঁকা হাসি দিয়ে ইমন বলে, মাস্তানি করে তোমার ভেজা ঠোঁটে স্বাদ নিলাম। রাগে গজগজ করে ওঠে নিরুলতা। চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে। দৃষ্টি দিয়েই বুঝি খেয়ে ফেলবি ইমনকে। ঠোঁট জোড়া মুছে রাগী স্বরে বলে, এটা তুই কি করলি? আজ তোর একদিন, আর আমার যতদিন লাগে। ধেয়ে আসে ইমনের দিকে, কিন্তু তাকে আর পায় কে? বাইক নিয়ে এতক্ষণে কলেজ ছেড়ে চলে গেছে। সরাসরি বাসার সামনে এসে বাইক থামায় ইমন। ভিতরে এসে আগে গোসলটা সেরে ফ্রেশ হয়ে নেয়। ফ্রিজে রাখা কিছু খাবার চুলোয় বসাতে ফোন বেজে ওঠে। এক হাতে ফোন রিসিভ করে দেখতে পায় অরিনের কল। মিষ্টি গলায় অরিন বলে, বাসায় পৌঁছেছো কখন? বাসায় এসেছি তো ঘন্টা 2-এর মতো হবে। কেন বলতো? না, এমনি জানতে চাইলাম। কি করছো এখন? তোর হঠাৎ কি হয়েছে বলতো? শরীর টরীর খারাপ করছে নাকি? শরীর খারাপ করবে কেন? আমি সুস্থ আছি। সেটা খুবই ভালো কথা, কিন্তু তুই হঠাৎ আমাকে তুমি করে বলছিস কেন? হঠাৎ ইচ্ছে হলো তাই। শুনতে ভালো লাগছে না। সিরিয়াসলি, তোর মুখে তুমি শুনে নিজেকে মঙ্গল গ্রহের কোনো প্রাণী মনে হচ্ছে। আচ্ছা, বাদ দাও তো। কিছু খেয়েছো? ভালো কথা মনে করে দিয়েছিস। আমি তো ভুলে গিয়েছিলাম, চুলোর উপর রান্না বসিয়েছি। এখন রাখ, তো পরে কথা বলবো। ফোনটা কেটে তড়িঘড়ি করে রান্নাঘরে গেল ইমন। পোড়া পোড়া গন্ধ আসছে নাকে। খাবারগুলো মনে হয় সব পুড়ে গেল। বিছানায় হেলান দিয়ে বই পড়ছে ইমন। বইটা বন্ধ করে বালিশ টেনে ঘুমিয়ে পড়ে। ফোনের শব্দে ঘুম ভাঙতে দেখে সজীব ফোন করেছে। রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে ইমন বলে, বল। এই সন্ধ্যাবেলায় তুই ঘুমাচ্ছিস? বাসায় একা আছি। কেন, আঙ্কেল আন্টি কোথায় গেছে? আব্বু আম্মু আর বর্ষা নানু বাড়ি গেছে। তাহলে দোস্ত, আমি আসবো তোর বাসায়। আজ না, অন্য কোনো দিন। সজীব নিরাশ গলায় বলে, ওকে। আর কিছু বলবি? কালকে কলেজে গেলে সেখানেই কথা হবে। ওকে, বাই। ফোনটা রেখে আবার ঘুমিয়ে পড়ে ইমন। কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে ওঠে। এবার অরিন ফোন করেছে। বিরক্ত হয়ে সাইলেন্ট করে রেখে দেয় ফোনটা।
পরের দিন সকালে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ফ্রিজে রাখার সব খাবার শেষ হয়ে গেছে, এখন নাস্তাটা বাইরে কোনো একটা হোটেলে করতে হবে তার। বাইক দাঁড় করিয়ে একটা হোটেলে নাস্তা করে নেয়। বাইরে এসে বাইকে চড়তেই পাশ দিয়ে একটা রিক্সা চলে যায়। এক পলকের জন্য নিরুলতাকে চোখে পড়ে। বাইক স্টার্ট দিয়ে রিক্সার পাশে চলে আসে। রিক্সার ওপর থেকে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় নিরুলতা। ইমনকে দেখে মুখ বাঁকা করে আবার অন্যদিকে তাকায়। রিক্সাটার সামনে গিয়ে বাইক থামায় ইমন। চোখের সানগ্লাসটা নামিয়ে নিরুলতার কাছে গিয়ে বলে, রিক্সা থেকে নামো। রাগী স্বরে নিরুলতা বলে, রিক্সা থেকে কেন নামবো? একটা জরুরি কথা আছে, নামো তারপর বলছি। না, আমি নামবো না, যা বলার এখানেই বল। নিরুলতার হাত ধরে টেনে নামায় ইমন। তার কিছু বলার আগেই ইমন বলে, পিছনে তোমার জামার ফিতে খুলে অন্তর্বাস দেখা যাচ্ছে, বেঁধে নাও। লজ্জায় মুখটা কাচুমাচু করে ফেলে নিরুলতা। পিঠটা বাঁকা করে বুঝতে পারে ইমন সত্যি বলছে। লজ্জায় তার মুখটা লাল হয়ে গেছে। কি করবে এখন কিছুই মাথায় আসছে না। ইমন তার অবস্থাটা বুঝতে পেরে বলে ওঠে, তুমি চাইলে আমার শার্টটা আপাতত নিতে পারো, কলেজে গিয়ে আবার ফেরত দিয়ে দেবে। কিছু বলে না নিরুলতা। করুণ দৃষ্টিতে তাকায় ইমনের দিকে। টি শার্টের উপরে থাকা শার্টটা খুলে এগিয়ে দেয় ইমন। শার্টটা গায়ে দিতে ইমন বলে, আমরা যেহেতু একই কলেজে যাচ্ছি সেহেতু একসাথেই কিন্তু যেতে পারি, তাই না? মুখ দিয়ে বিড়বিড় করে কিছু বলে ওঠে নিরুলতা। পার্স থেকে রিক্সার ভাড়া মিটিয়ে বাইকে উঠে বসে। কলেজ ক্যাম্পাসে আসতেই বন্ধুরা সবাই এগিয়ে আসে। অরিনকে উদ্দেশ্য করে ইমন বলে, নিরুলতার সাথে যা তো, ওকে একটু হেল্প কর। কিছুটা অবাক হয়ে নিরুলতার সাথে চলে যায় অরিন। সজীব ইমনের দিকে চেয়ে বলে, তুই এই মেয়েটাকে বাইকে করে কলেজে নিয়ে আসলি কেন? নিরুকে কলেজে নিয়ে আসা কি অপরাধ? তোর কথাবার্তা আমার সুবিধার ঠেকছে না। সত্যি করে বলতো, তুই মেয়েটার প্রেমে পড়ে যাসনি তো? আরে কি সব বলছিস? জাস্ট বিপদে পড়েছে বলেই বাইকে লিফট দিয়ে নিয়ে এসেছি। এখানে প্রেম পড়ার মতো কিছু হয়নি তো। না হলেই ভালো, নয়তো দেখা যাবে কলেজের সব মেয়েরাই ক্রাশ ইমন মেধাবী ছাত্রী নিরুলতার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই টপিকে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে। তোর ছায়াছবির কাহিনী বাদ দিত, অসহ্য লাগছে। অস্বচ্ছ লাগছে আর কিছু না দোষ, এটাই বাস্তব। বন্ধুদের মাঝে থেকে উঠে আসে ইমন। পিছন থেকে সজীব আর ইমরান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। করিডোরে আসতেই ইমনের হাত টেনে ধরে অরিন। অভিমানী সুরে অরিন বলে, গতকাল তুই আমার ফোন ধরলি না কেন? কখন? গতকাল রাতে তোকে মিনিমাম 20 বার কল করেছি। ও, তখন আমি ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। মিথ্যা কথা বলিস কেন? আমার ফোনে বিরক্ত হচ্ছিলি বললেই পারিস। আরে আজরুব, তোকে আমি মিথ্যে কেন বলবো? তুই আমার ফ্রেন্ড না? শুধু ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। এখন চল তো ক্লাসে যাব। ওকে। হঠাৎ দাঁড়িয়ে যায় ইমন। অরিনের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলে, দোস্ত তুই ক্লাসে যা, আমি একটু পরে আসছি। অরিনের সামনে থেকে চলে আসে ইমন। হঠাৎ তার এমন আচরণে অবাক হয়ে যায় অরিন। বুঝে উঠতে পারে না কি এমন জরুরি কাজ থাকতে পারে তার। বিশাল করিডোরে আশেপাশে তাকিয়ে নিরুকে খুঁজে যাচ্ছে ইমন। ক্যাম্পাসের কোথাও না পেয়ে ডিপার্টমেন্টে আসতে দোতলায় সিঁড়ির ওপর দেখা পায় নিরুলতার। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল নিরু। ইমন সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এভাবে না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? তো কি করব, আপনার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। কেন থাকতে পারে না? জানি না, আমাকে ক্লাসে যেতে হবে, সামনে থেকে সরুন। ইমনকে এড়িয়ে চলে যায় নিরু। নিরুর কথায় বেশ অবাক হয়েছে ইমন। কলেজে আসার সময় তো সব ঠিকই ছিল, এখন আবার হঠাৎ করে কি হলো? পিছু পিছু ক্লাসে আসে ইমন। নিরুর পেছনের বেঞ্চিটায় গিয়ে বসে পড়ে। সজীব আর ইমরানও তার পাশের ছেলেদের জোর করে উঠিয়ে সেখানে বসে পড়ে। নিরুলতা ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকায়। মুচকি হেসে ইমন বলে, হাই। বিরক্ত হয়ে আবার সামনের দিকে তাকিয়ে ক্লাসে মনোযোগ দেয়। ক্লাস শেষে ইমনের সামনে এসে দাঁড়ায় অরিন। খানিকটা রাগী ভাবে বলে, বাইরে চলো, তোমার সাথে কথা আছে। এখানেই বলো, সমস্যা কোথায়? রাগের পরিমাণটা যেন আরো বেড়ে যায় অরিনের। হাত ধরে টানতে টানতে ক্লাস থেকে বাইরে নিয়ে আসে ইমনকে। বিষয়টা নিরুলতার চোখ এড়ায় না। খানিকটা অবজ্ঞার হাসি ফুটে ওঠে তার মুখে। অরিনের হাতটা ছাড়িয়ে ইমন বলে, তোর হয়েছে নাকি? আমায় বল তো, এইভাবে সবার সামনে হাত ধরে টেনে টেনে বাইরে নিয়ে আসলি কেন? জোর গলায় অরিন বলে, ওই মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? কার কথা বলছিস তুই? নিরুলতার কথা। ওর সাথে কি সম্পর্ক হবে? জাস্ট ক্লাসমেট। ক্লাসমেটকে বাইকে চড়িয়ে কলেজে নিয়ে আসতে হয় না? ক্লাসে বসে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে হয়? দেখ অরিন, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বিষয় জানা তোর রাইটস আছে।
কিন্তু যেটা জানিস না সেটা নিয়ে আজে বাজে মন্তব্য একদমই করবি না। তাছাড়া আমি কার দিকে তাকাবো, কাকে বাইকে নিয়ে ঘুরবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। চুপ হয়ে যায় অরিন, মাথাটা নিচু করে ফেলে। ইমনের কথাগুলো সহ্য হয় না তার। চোখের কোণে দুফোঁটা জল এসে জমা হয়। অরিনের সামনে থেকে চলে আসতে ঘুরে দাঁড়ানো নিরুলতাকে চোখে পড়ে ইমনের। তাকে দেখে সেখান থেকে সরে যায় নিরুলতা, নিজেকে ব্যস্ত করে ফেলে বন্ধুদের আড্ডায়। হঠাৎ সজীব আর ইমরান এসে দাঁড়ায় ইমনের সামনে। কণ্ঠে অস্থিরতা নিয়ে সজীব বলে, দোস্ত তুই এখনই আমাদের সাথে চল। কোথায়? প্রিয়ন্তীর কলেজে। ওকে একটা ছেলে রাস্তায় আটকিয়ে রেখেছে, বাসায় আসতে দিচ্ছে না। ছেলেটা নাকি কিছুদিন ধরেই ওকে ফলো করছিল। ঠিক আছে চল, দেখছি। বন্ধুদের সাথে প্রিয়ন্তীর কলেজে চলে যায় ইমন। নিরুলতা পেছনে তাকিয়ে হঠাৎ ইমনকে না দেখে কিছুটা হতাশ হয়ে যায়। বিষণ্ণতা ভর করে বসে মনে। প্রিয়া নিরুর কাঁধে হাত রেখে বলে, না তেমন কিছু না, আমাকে বাসায় ফিরতে হবে। আসি, বাই, ভালো থাকো। বন্ধুদের মাঝ থেকে উঠে এসে আশেপাশে তাকিয়ে ইমনকে খুঁজতে থাকে নিরুলতা। কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা করে চলে আসে বাসায়। প্রিয়ন্তীর কলেজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে ইমন। সামনেই কয়েকটা ছেলে বাইক থামিয়ে পথ আটকে রেখেছে প্রিয়ন্তীর। একটা ছেলে কড়াভাবে প্রিয়ন্তীর সাথে কথা বলছে। সজীব রেগে গিয়ে পাশে দাঁড়ায় প্রিয়ন্তীর। ছেলেটার দিকে তাকিয়ে রাগী গলায় বলে, কি সমস্যা? রাস্তায় দাঁড়িয়ে এভাবে ইপটিজিং করছেন কেন? বাসায় নিজের মা বোন নেই? বাইক থেকে নেমে সোজা হয়ে দাঁড়ায় ছেলেটা, আঙুল উঁচিয়ে বলে। ছেলেটার কথায় রেগে এসে তার কলার ধরে ইমন, কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। বাইক টোপকে রাস্তার ওপারে পড়ে যায়। পাশে থাকা তিনটা ছেলে ক্ষেপে উঠে এগিয়ে আসে তাদের দিকে। কষে লাথি বসিয়ে দেয় ইমন। বাকিগুলোর অবস্থা বেহাল করে দেয় সজীব আর ইমরান দুজন মিলে। হঠাৎ প্রথম ছেলেটা পেছন থেকে স্টিক দিয়ে আঘাত করে ইমনের মাথায়। মাটিতে পড়ে যায় ইমন। ইমরান স্টিকটা কেড়ে নিয়ে মারতে থাকে ছেলেটাকে, আধমরা করে ফেলে তাকে। মাথায় এক হাত দিয়ে উঠে ইমন থামতে বলে ইমরানকে। কাছে এসে ছেলেটাকে একটা লাথি মেরে বলে, মেয়েদেরকে সম্মান করতে শেখ, নইলে ভবিষ্যতে চেয়েও খারাপ অবস্থা হবে। মাথায় একটা কাপড় বেঁধে ইমনকে হসপিটালে নিয়ে যায় তার বন্ধুরা। মাঝ রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলে ইমন। জ্ঞান ফিরতে মাথায় ততক্ষণে ব্যান্ডেজ করা হয়ে গেছে, হালকা ব্যথা করছে সেখানটায়। ডাক্তারের দিকে চেয়ে বলে, বাসায় ফিরতে পারবো কখন? 2 দিন হসপিটালে পড়ে থাকতে পারবো না, আজকে বাসায় ফিরতে হবে আমাকে। আব্বা আম্মু দুশ্চিন্তা করবে। দোস্ত আঙ্কেল আন্টিকে আমি খবর দিচ্ছি, তুই একটু রেস্ট নে। খবর দিতে হবে না, আমি বাসায় ফিরবো। হসপিটাল থেকে বেরিয়ে আসলো ইমন। হঠাৎ তার মনে হলো নিরুলতা এসেছে এখানে। সজীবকে লক্ষ্য করে ইমন বলে, দোস্ত নিরুকে খবর দিয়েছিস তোরা? না তো, আমরা 3 জন ছাড়া আর কেউ জানে না। তাহলে নিরু হসপিটালে কেন এসেছে? নিরু এখানে কেন আসবে? আর আসলেও আমরা দেখতে পেতাম। সজীবের কথায় চুপ হয়ে গেল ইমন। তাই তো, নিরু হলে তো তারাও দেখতে পেত। গাড়িতে উঠে বাসায় চলে আসে ইমন। বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দরজার সামনে এসে দাঁড়ায়। কলিং বেল চাপতেই কিছুক্ষণ পর ছোট বোন বর্ষা এসে দরজাটা খুলে দেয়। ফিসফিস করে ইমন বলে, আব্বু কোথায়? আব্বু তো ভেতরে, কিন্তু তোমার মাথায় ব্যান্ডেজ কেন? তেমন কিছু না, ছোট একটা চোট লেগেছে। ভয়ে ভয়ে বাসার ভেতর আসে ইমন। মনে মনে ভাবতে থাকে তার আব্বুর সামনে গিয়ে কি বলবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে রকিবউদ্দিন বলে, তোর মাথায় ব্যান্ডেজ লাগানো কেন? আমতা আমতা করে ইমন বলে, ছোটখাটো একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মারামারি করছিস? রাবেয়া তার ছেলের কাছে গিয়ে এগিয়ে গিয়ে বলে, আপনি একটু চুপ করেন তো। এমনিতে ছেলেটার মাথায় কত বড় আঘাত পেয়েছে, তার উপর আবার তাকে সন্দেহ করছেন। পানি চলে এসেছে রাবেয়ার চোখে। ইমনের দিকে তাকিয়ে মাথায় হাত রেখে বলে, ইস, কতখানি কেটে গেছে। আমাকে কষ্ট না দিলে তোর ভালো লাগে না? না, সব দোষ আসলে তোর বাবার। আমি আবার কি করলাম? আপনি তো বাইক কিনে দিয়েছেন, এই বাইকের কারণে আমার ছেলেটা আজ মরতে বসেছিল। উফ মা, চুপ করো তো। সামান্য একটু চোট লেগেছে, এত দুশ্চিন্তার কিছু হয়নি তো। তুই বললেই হলো, সামান্য চোট না কি সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তুই রুমে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। রুমে এসে বিছানায় শুয়ে পড়ে ইমন। মাথাটা ব্যথা করছে তার। বর্ষা রুমে আসে। কথা বলতে ইচ্ছে করছে না ইমনের। চোখ দুটো বন্ধ করে ছোট করে বলে, কিছু বলবি? মাথায় কি অনেক ব্যথা করছে তোমার? হুম। অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? এখন কথা বলতে ইচ্ছে করছে না, পরে এক সময় শুনিস। আচ্ছা।
রাবেয়া খাবার হাতে রুমে প্রবেশ করে। ইমনের কপালে হাত দিয়ে তাপমাত্রা মেপে নেয় একবার। অনুনয় সুরে বলে, খাবারটা একটু খেয়ে নে, ভালো লাগবে। চোখ মেলে মুখটা হা করে ইমন। রাবেয়া হাতে খাবার নিয়ে খাইয়ে দেয়। অল্প কয়েক লোকমা খেতেই পানি খেয়ে নেয় ইমন। হাত নাড়িয়ে বলে, আর খেতে পারবো না, অনেক হয়েছে। রাবেয়া বর্ষার দিকে চেয়ে বলে, তোর ভাইয়ার ওষুধগুলো বের করে দে তো। ওষুধগুলো বের করে খাইয়ে দেয় ইমনকে। একটু পর সবাই চলে যেতে চুপটি করে বিছানায় শুয়ে পড়ে। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে যায়। 7 দিন ধরে কলেজে যায় না ইমন। বন্ধুরা বাসায় এসে কয়েকবার দেখে গেছে। আজ মোটামুটি সুস্থ, তাই কাঁধে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়েছে। কিন্তু বাইক ছাড়াই রিক্সা করে আজ কলেজ যেতে হবে। তার মা বাইকের চাবি লুকিয়ে রেখেছে। এই অবস্থায় সে বাইকে চড়তে দিবে না। বাসা থেকে কিছুটা দূরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ তার সামনে একটা রিক্সা থেমে যায়। রিক্সার হুড নামাতেই নীরুকে দেখতে পায় সামনে। ইমনের দিকে তাকিয়ে নীরু বলে, রিক্সার জন্য অপেক্ষা করছেন? কিন্তু খালি রিক্সা পাচ্ছি না। আমরা তো একই কলেজে যাচ্ছি, একসাথে গেলে হয় না? মুচকি হেসে রিক্সায় উঠে পড়ে ইমন। মুখ ঘুরিয়ে নীরুর দিকে তাকিয়ে বলে, থ্যাঙ্কস। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আপনি সেদিন আমাকে সাহায্য করেছিলেন, তাই আজ আমি আপনাকে সাহায্য করলাম। সাহায্যে কাটাকাটি। বাঁকা ঠোঁটে হেসে ইমন বলে, আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। ইমন খানিকটা অবাক হয়ে বলে, কেন? এমনি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে মন চাইছে না। কণ্ঠে কিছুটা বিষণ্ণতা নিয়ে ইমন বলল, ও আচ্ছা। বাইরের দিকে তাকায় ইমন। পাশ থেকে নীরু আর চোখে দেখে ইমনকে। বিষণ্ণ চেহারা দেখে মায়া হয় নীরুর। খুব ইচ্ছে করে তার অভিমান ভাঙাতে, কিন্তু কোথায় একটা বাধা আছে। মনের কথাটা বলার সাহস কুলোচ্ছে না নীরুলতার। কলেজের গেটে আসতেই অরিন দৌড়ে আসলো। ইমনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ক্যাম্পাসে। পেছন থেকে অবাক নয়নে তাকিয়ে আছে নীরু, মুখে অবজ্ঞার হাসি। এই ধরনের ছেলেকে তার ভালো করে চেনা আছে। এদের কাছে বন্ধুত্ব মানে টাইম পাস। রিক্সার ভাড়া মিটিয়ে কলেজের ভিতরে চলে আসলো নীরু। দূর থেকে দেখলো অরিনের সাথে কথা বলছে ইমন। নীরুর কেন জানি ভিতর ভিতর একটু খারাপ লাগছে। মনে হচ্ছে কেউ আলপিন দিয়ে অতি যত্নে আঘাত করে যাচ্ছে হৃদয়ে। মুখ ঘুরিয়ে ক্লাসের দিকে গেল। অরিন আর ইমনের কথা বলার মাঝে ইমরান এসে দাঁড়ায়। শান বাঁধানো বেঞ্চিতে বসে বলে, কি অবস্থা তোদের? ভালোই। আর অরিন, তুই কেমন আছিস? এতক্ষণ ভালোই ছিলাম, তুই আসার পর মুডটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে ইমরান বলে, ও সরি, আমি তাহলে আসছি, তোরা মজা কর। ইমরানের অবস্থা দেখে হাসি চাপিয়ে রাখতে পারে না ইমন। অরিনের সাথে হাত মিলিয়ে জোরে হেসে ওঠে। কোনো মতে হাসি থামিয়ে ইমরানের হাত ধরে বসিয়ে বলে, আরে ইয়ার, আমরা তো তোর সাথে মজা করছিলাম, তুই তো দেখছি সত্যি সত্যি মন খারাপ করেছিস। আরে না, আসলে দোষটা আমারই। আমি তো তোমাদের ডিস্টার্ব করেছিলাম। ইউ গাইস ক্যারি অন, আমি আসি। ব্যাগ নিয়ে উঠে চলে যায় ইমরান। ইমন চোখা ভাবে অরিনকে জিজ্ঞেস করে, এর আবার কি হলো? না জানার ভঙ্গিমায় মুখ বাঁকা করে অরিন। ব্যাগটা কাঁধে নিয়ে ক্লাসের দিকে অগ্রসর হয়। অরিন পাশে আসতে ইমন বলে, সজীব কোথায়? ও কলেজে আসেনি? সজীব প্রিয়ন্তীর সাথে একটু শপিং এ গেছে। আমি ফোন করেছিলাম, বলল আজ নাকি কলেজে আসতে পারবে না। কি করে আসবে? প্রেমিকের সাথে শপিং এ যাওয়া মানে সারা পৃথিবী ঘুরতে যাওয়া। সব মেয়ে কিন্তু এক না। কে ভালো আর কে খারাপ এটাই তো বোঝা যায় না। বোঝার মতো চোখ থাকলে ঠিকই বোঝা যায়। অত বুঝে লাভ নেই ভাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ক্লাসে নীরুলতার পাশে গিয়ে বসে ইমন। চুপচাপ একটা ক্লাস করেই বেরিয়ে আসে নীরু। ইমনও তার পেছনে চলে আসে। ক্যাম্পাসে হঠাৎ দাঁড়িয়ে পেছনে ফিরে নীরু বলে, আপনি আমার পেছন পেছন কেন আসছেন? উপস, সরি, ভুল হয়ে গেছে। এখন থেকে পাশে পাশে হাঁটবো। না, পাশেও হাঁটবেন না। কেন? হাঁটতে পারবো না? কারণ আমি আপনাকে চিনি না। অচেনা একটা মানুষ তোমার পাশে হাঁটলে সমস্যা কোথায়? রাস্তায় তো কত অচেনা মানুষ আমাদের আশেপাশে হাঁটে। উফ, আপনি যান তো সামনে থেকে, আপনাকে আমার সহ্য হচ্ছে না। এমনি এমনি তো যাওয়া যাবে না, তোমাকে সাথে নিয়েই যাব। মানে? মানে আমরা দুজন একসাথে বাসায় ফিরবো একই রিক্সায়। আমি আপনার সাথে রিক্সায় যাব না। তোমাকে যেতে হবে, কারণ আমি কখনো কারো কাছে ঋণী হয়ে থাকতে পারি না। কিসের ঋণ? আসার সময় তুমি নিজের রিক্সা ভাড়া দিয়ে আমাকে নিয়ে এসেছো, তাই এখন আমি রিক্সা ভাড়া দিয়ে তোমাকে নিয়ে যাব। আপনি ভাড়া দিয়ে দেন, আমি একাই চলে যাব। আমি যখন একবার বলেছি তুমি আমার সাথে যাবে, দ্যাটস ফাইনাল। আমি কেন আপনার কথা শুনবো?
মুচকি হেসে ইমন বলে, তাহলে সেদিন যেটা করেছিলাম সেটা আবারও করবো। এক পা পিছিয়ে যায় নীরু। বুকটা ধুকধুক করে ওঠে তার। সরু চোখে তাকিয়ে বলে, মস্তানি করবেন? আমি তো মাস্তান, তাই মাস্তানি করতেই পারি। মাথাটা নিচু করে ফেলে নীরু। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বা হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসে ইমন। একটা রিক্সা ঠিক করে উঠে পড়ে দুজন। অনেকটা পথ আসতেও চুপচাপ বসে আছে নীরু। মনের ভিতর অনেক কথা থাকলেও সেগুলো বলতে পারছে না। বারবার বাধা পাচ্ছে অনুভূতিগুলো। মৌনতা ভেঙে ইমন বলে, মন খারাপ করেছো আমার কথায়? খানিক চমকে উঠে নীরু বলে, না। আমি কিন্তু অতটাও খারাপ ছেলে না, তুমি চাইলে বন্ধুত্ব করতেই পারো, সারা জীবনও হাত ছেড়ে দেবো না। আবার ধাক্কা খায় নীরু। হাত ছেড়ে দিব না মানে কি? সে কি তাকে ভালোবাসে? সারা জীবন ভালোবেসে পাশে থাকবে? কি হলো, কিছু বলো। না, আমি পারবো না আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে। তোমার কি কোনো সমস্যা আছে? মানে? না মানে থাকে না অনেকে ভালোবাসার মানুষ যে কারোর সাথে মিশতে দেয় না, বন্ধুত্ব করতে দেয় না। না, আমার একদম কেউ নেই। তাহলে কেন আমরা কেন বন্ধুত্ব হতে পারি না? আপনার বাসার নিচে চলে এসেছি, নামুন। সামনে তাকায় ইমন। রিক্সাটা থেমে গেছে। সত্যি তার বাসার নিচে চলে এসেছে। রিক্সা থেকে নামতেই নীরু রিক্সা নিয়ে চলে যায়। ব্যাগটা কাঁধে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। মনটা খানিকক্ষণ খারাপ হয়ে যায় ইমনের। মনে হচ্ছে আরো কিছুক্ষণ নীরুর সাথে থাকলে ভালো হতো। রুমে শুয়ে শুয়ে বোরিং লাগছে। কোনো কিছুতেই মন বসাতে পারছে না। বর্ষাকে আজ পড়ানোর কথা ছিল, সেটাও করেনি। ফোনটা হাতে নিয়ে মাথায় ঠোকাঠুকি করছে। কল লিস্ট ঘেরে একটা মেয়ের নাম্বার খুঁজে বের করে। ডায়াল করতে অপর পাশে একজন রিসিভ করে বলে, আজকে কি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে? তুমি কল করেছো আমাকে? প্রিয়া, একটা জরুরি দরকারে তোমাকে কল করলাম। কি সেই জরুরি দরকার শুনি? কি দরকার শুনি? নীরুলতার নাম্বারটা প্রয়োজন। নীরুর নাম্বার দিয়ে তুমি কি করবে? প্রয়োজন আছে, তুমি নাম্বারটা সেন্ড করে দাও না। কুছ তো গড়বড় হ্যায়। আরে কুছ গড়বড় নেই হ্যায়, তুমি নাম্বারটা দাও। ওকে, ওয়েট 1 মিনিট। প্রিয়ার থেকে নীরুর নাম্বারটা নিয়ে ডায়াল করে ইমন। কয়েকবার বাজতেই ফোনটা রিসিভ করে নীরু বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ফোন ধরতে এত সময় লাগলো কেন? সরি, আপনি কার কাছে ফোন করেছেন? নীরুলতা। আমি তো নীরুলতা, কিন্তু আপনি ঠিক কে চিনতে পারলাম না। আমি ইমন। হঠাৎ ফোনটা কানের থেকে নিচে নামায় নীরু। নামটা শুনে তার হার্টবিটটা বেড়ে যাওয়া আরম্ভ করে। ফোনটা বাজতেই তার মন বলেছিল এটা ইমনের কল, তাই ধরতে দেরি করেছে। এখন ভেবে পাচ্ছে না কি বলবে। ওপাশ থেকে ইমন আবার বলে, বিরক্ত করলাম বুঝি? বুকটা ধুকধুক করছে নীরুর। কাপা কণ্ঠে উত্তর দেয়, কেন ফোন করেছেন? তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই। আমার সাথে কেন কথা বলতে ইচ্ছে করছিল? বন্ধুর সাথে কথা বলার ইচ্ছে থাকতে পারে না বুঝি? কিন্তু আমি তো বলেছি আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করব না, তারপরেও কেন ফোন করেছেন? নীরুর কথাটা এসে আঘাত করে ইমনকে। মনে খানিক বিষণ্ণতা নেমে আসে। আস্তে করে বলে, ওকে, আমার ভুল হয়ে গেছে, বাই। ফোনটা কেটে দেওয়ার পরও অনেকক্ষণ সেটা কানে ধরে রাখে নীরু। এখন নিজের উপরেই তার রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে ইমনের জন্য। এইভাবে না বললেও পারতো সে। ফোনটা হাতে নিয়ে আবারও কল করতে গিয়ে থেমে যায়। সে কেন ইমনের জন্য এত উতল হচ্ছে? প্রশ্ন করে বসে নিজেকে, সে কি ইমনকে ভালোবেসে ফেলেছে? উত্তর খুঁজে পায় না মনে। হয়তোবা নিজেই অন্তরালে রেখে দেয় অনুভূতিগুলো। অগোচরে তোলা ইমনের একটা ছবি বের করে ফোনের স্ক্রিনে। মুগ্ধ হয়ে দেখতে থাকে তার মুখটা। সমস্ত শরীর জুড়ে বয়ে যায় শিহরণ। ভালোবাসার জোয়ার বয়ে যায় মনে। হাতের ফোনটা বিছানায় আছড়ে ফেলে দেয় ইমন। সবকিছুতে বিরক্ত বোধ করছে। বিছানায় আধ শোয়া হয়ে ভাবে নীরুর কথা। কয়েকটা দিনে মেয়েটার প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। এইভাবে চলতে থাকলে হয়তো সে পাগল হয়ে যাবে। যেভাবেই হোক নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কন্ট্রোল ইয়োরসেলফ ইমন, ডোন্ট বি ডিপ্রেসড। ব্যাগ হাতে কলেজে নীরুকে খুঁজে যাচ্ছে ইমন। কোথা থেকে সজীব দৌড়ে এসে বলে, ইমরান সুইসাইড করার চেষ্টা করেছে। চমকে উঠে ইমন বলে, এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? আরে দোস্ত, বিশ্বাস কর, আমি সত্যি বলছি। কলেজের সবার সামনে ব্লেড দিয়ে হাত কেটেছে। আমি দৌড়ে গিয়ে আটকিয়েছি, আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। এখন কোথায় ইমরান? ফিজিক্স ডিপার্টমেন্ট, হাতে ব্যান্ডেজ করা হয়ে গেছে। ঠিক আছে, চল তো আমার সাথে চল। সজীবকে সাথে নিয়ে ইমরানের কাছে চলে আসে ইমন। তাকে দেখে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় ইমরান। রাগী গলা ইমন বলে,
ইচ্ছে করছে তোর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে। তুই একটাবার আমাদের কথা ভাবলি না? ঘাড় ঘুরিয়ে ইমরান বলে, তুই কখনো ভেবেছিস আমার কথা? বন্ধুর মনের কথা কখনো বোঝার চেষ্টা করেছিস? অবাক হয়ে ইমন বলে, আমি তোকে কখনো বুঝিনি। না, বুঝিসনি। তুই একটা স্বার্থপর। তুই শুধু নিজের স্বার্থ এই কথা ভেবেছিস। পাশ থেকে সজীব বলল, ইমরান, তুই ইমনের সাথে এইভাবে কেন কথা বলিস? কি দোষ করেছে ইমন? দেখ, যেটা জানিস না সেটা নিয়ে মাথা ঘামাবি না। ইমন একটা স্বার্থপর। ওর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। তোর সাথে আমি কি স্বার্থপরতা করেছি? কি এমন কাজ করেছি যার জন্য তুই এত বড় কথা বলছিস? তুই অরিনকে ভালোবাসিসনি, সম্পর্কে জড়াসনি ওর সাথে। এসব কি বলছিস তুই? আমি অরিনকে কেন ভালোবাসতে যাব? বাহ, বন্ধুর সামনে ভালোই নাটক করতে পারিস, ভালো। ইমরান, তোর মাথা ঠিক আছে তো? কি সব আবল তাবল বকছিস? আমার মাথা ঠিক আছে, তোর মাথা নষ্ট হয়ে গেছে। তুই খুব ভালো করেই জানতি আমি সেই প্রথম থেকেই অরিনকে ভালোবাসি, অথচ তুই জানার পর তুই তার সাথে সম্পর্কে জড়িয়েছিস, বন্ধুত্বের বিশ্বাস ভঙ্গ করেছিস। তাই তোর সাথে আমার কোন সম্পর্ক নেই। এসব কথা তোকে কি বলেছে? অরিন বলেছে তোদের দুইজনের প্রেম নীলা সবকিছু জানে। সজীবের দিকে তাকিয়ে ইমন বলে, অরিন কোথায়? ক্যাম্পাসে কোথাও আছে হয়তো। ইমরান আর সজীবকে নিয়ে ক্যাম্পাসে চলে আসে ইমন। হঠাৎ অরিন সামনে এসে বলে, কোথায় ছিলে এতক্ষণ? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি। ইমন ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় অরিনের গালে। রাগী গলায় বলে ওঠে, তো লজ্জা করলো না এইসব কথা বলতে? আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি? মাথা নিচু করে ফেলে অরিন। আস্তে করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি ইমন। দেখ, ভালোবাসার অন্যায় কিছু না, কিন্তু তুই যেটা করেছিস সেটা অন্যায়। শুধুমাত্র তোর মিথ্যের জন্য একটা মানুষের প্রাণ চলে যাচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি বলেই ওগুলো বলছি, যাতে ইমরান আমাকে ভুলে যায়। আমি মানছি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তোকেও এটা মানতে হবে যে আমি তোকে ভালোবাসি না। তোকে নিয়ে কখনো আমার মাথায় ওই ধরনের চিন্তা পর্যন্ত আসেনি। আমি শুধু তোকে আমার একজন বেস্ট ফ্রেন্ড বলেই ভেবেছি। আমাকে ভালোবাসি তুই কখনো সুখী হতে পারবি না রে, সারা জীবন শুধু কাঁদতেই হবে। কিন্তু যে তোকে ভালোবাসে, যে তোর জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করবে না, তাকে ভালোবেসে দেখ, জীবনের প্রতিটা মুহূর্তে হ্যাপি থাকতে পারবি। আর সেই ব্যক্তি হলো ইমরান। ও তোকে পাগলের মতো ভালোবাসে। আমাদের ফ্রেন্ডশিপের প্রথম থেকে ইমরান তোকে ভালোবাসে। কখনো মুখ ফুটে বলতে পারেনি, কিন্তু ওর ভালোবাসাটা মিথ্যে নয় রে। সত্যিই তোকে অনেক ভালোবাসি ইমরান। ইমনের কথায় কিছু বলে না অরিন। মাথা নিচু করে চোখের জল ফেলছে। সজীবকে নিয়ে সেখান থেকে চলে আসে ইমন। সজীব তার কাঁধে হাত দিয়ে বলে, অন্যের ভালোবাসার কথা তো খুব সহজেই বলে ফেললি, এখন নিজের ভালোবাসার কথাটাও বলে ফেল। কিছুটা অবাক হয়ে ইমন বলে, আবার আমার ভালোবাসা? কিছু লুকিয়ে লাভ নেই মামা, তোমার চোখ দেখেই আমি সব বলে দিতে পারবো। তুমি যে নিরুর প্রেমে ডুবে মরে যাচ্ছ, সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরে গেছিলাম। কিছুক্ষণ থেমে গিয়ে ইমন বলে, কিন্তু নিরু তো আমাকে পাত্তাই দেয় না, আমার সাথে বন্ধুত্ব করতে রাজি না। আরে দোস্ত, বন্ধুত্বের কথা বলার কি দরকার? তুই সরাসরি গিয়ে ভালোবাসার কথা বলে দে। কিন্তু যদি না করে দেয়? তুই আগেই এত ভেঙে পড়ছিস কেন? নিজের উপর ভরসা রাখ, অবশ্যই তোর ভালোবাসা জয়ী হবে। ওকে, তাহলে পরে এক সময় বলে দেবো। পারে না, আজকেই বলবি। ও দেখ, নিরু আসছে, তুই ওর কাছে গিয়ে সরাসরি তোর ভালোবাসার কথা ওকে বলে দিবি। কিন্তু দোস্ত, কোনো কিন্তু নয়, অল দ্য বেস্ট। ইমনকে বুঝিয়ে আড়ালে চলে যায় সজীব। নিরু এসে ইমনের সামনে দাঁড়িয়ে বলে, আপনি এখানে? এদিকে আমি পুরো ক্লাস জুড়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আপনাকে আমার একটা হেল্প করতে হবে। কি হেল্প? আগে বলুন, আপনি কি এখন ফ্রি আছেন? তাহলে চলুন আমার সাথে। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে, আসুন তো। ইমনের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে নিরু। অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে ইমন। একটা রিক্সা ঠিক করে তাকে উঠতে বলে নিরু। রিক্সায় উঠে বসতেই নিরু বলে, মুখটা ঘুরিয়ে নিরু বলে, ভয় পাচ্ছেন? নিরুর প্রশ্নটা এড়িয়ে ইমন বলে, কোথায় যাচ্ছি আমরা? কাজী অফিসে। নিরুর দায়সারা উত্তর শুনে চমকে উঠে চোখে চোখ রাখে ইমন। মুচকি হেসে নিরু বলে ওঠে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, মজা করলাম আপনার সাথে। এখন আমরা যাচ্ছি শপিং করতে। হঠাৎ শপিং? কেন, কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ তো অবশ্যই। কি সেই বিশেষ কারণ?
আসলে সাজুকে একটা পাঞ্জাবি গিফট করব, সামনে ওর বার্থডে। কিন্তু আমার তো ছেলেদের ড্রেসের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাই ভাবলাম আপনাকে সাথে নিয়ে যাই। সাজুকে? আমার ছোট ভাই, আমার 1 বছরের ছোট। ও আচ্ছা। চুপ হয়ে যায় ইমন, মনের কথাগুলো বলতে পারে না। শপিং মলে পৌঁছে রিক্সা থেকে নামতেই ফোনটা বেজে ওঠে তার। নীরুকে ভেতরে যেতে বলে ফোনটা রিসিভ করে নিচু গলায় বলে, কি বলবি তাড়াতাড়ি বল। নীরুকে তোর ভালোবাসার কথা বলেছিস? খানিক বিরক্ত হয়ে ইমন বলে, এটা জানার জন্য তুই ফোন করেছিস? কেন বলিসনি এখনো? দূর, ফোন রাখতো, একটা জরুরি কাজে আছি। ফোনটা পকেটে রেখে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায় ইমন। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দেয় তাকে। পেছন ফিরে তাকাতেই সামনে কয়েকটা ছেলেকে দেখতে পায়। ছেলেগুলো এসে হঠাৎই মারতে আরম্ভ করে। আশেপাশে লোকজন জড়ো হওয়াতে দৌড়ে পালিয়ে যায় সবাই। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গেছে ইমনের। ভিড় ঠেলে দৌড়ে আসে নীরু, কাঁদো কাঁদো গলায় বলে, কিছু হয়নি তো আপনার? ওরা কারা ছিল? আমি জানি না কারা ছিল, আর কেনই বা আমাকে মারলো। নীরু ব্যস্ত হয়ে ইমনের হাত ধরে বলে, চলুন চলুন, আপনাকে হসপিটাল নিতে হবে। আরে হসপিটালে যেতে হবে না, সামান্য চোটই তো লেগেছে। আপনি চলুন তো আমার সাথে। জোর করে ইমনকে নিয়ে হসপিটালে পৌঁছে যায় নীরু। ইমন সজীবকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। ডান হাতে অনেকখানি কেটে গেছে, মাথায় হালকা চোট লেগেছে। পাশে বসে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে নীরু। চোখাভাবে ইমন জিজ্ঞেস করে, এভাবে তাকিয়েছ কেন? হক চকিয়ে ওঠে নীরু, দৃষ্টি নিচু করে ফেলে। এতক্ষণে তার হুঁশ ফিরে সে ইমনের দিকে তাকিয়েছিল। খানিক লজ্জায় ভর করে বসে মনে, মাথা ঝাঁকিয়ে কিছু না হওয়ার ভান করে। ইমনের বন্ধুরা চলে আসে। সজীব উৎকণ্ঠা নিয়ে বলে, দোস্ত তুই শুধু বল, ওদের দেখলে তুই চিনতে পারবি কিনা? ওদের সবগুলোকে তুলে তোর পায়ের সামনে এনে ফেলবো। তোদের কিছু করতে হবে না, আমি খুঁজে বের করবো ওদের। এসব নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না দোস্ত। একটা জরুরি কাজের বাহানায় বন্ধুদেরকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সজীব। নীরু খানিকটা অবাক হয়ে বলে, সবাই এভাবে হঠাৎ করে চলে গেল কেন? নীরুর কথায় তার দিকে ঝুঁকে আসে ইমন। পেছনে দেয়ালে ঠেকে যায় নীরু। তার চোখে মুখে ইমনের ভারী নিঃশ্বাস এসে লাগছে। চোখ বন্ধ করে ফেলে নীরু, ঠোঁট দুটো হালকা কাঁপতে থাকে। ইমন ফিসফিসিয়ে বলে, কথা বলতে। চোখ মেলে তাকায় নীরু। চোখের ভাষা পড়তে পারে ইমনের। ভালোবাসা উপচে পড়ছে তার চাহনিতে। পরক্ষণেই মনে হয় অরিনের কথা। ইমন তো অরিনকে ভালোবাসে। দৃষ্টি নামিয়ে শুকনো গলায় বলে, সরুন, আমাকে বাসায় যেতে হবে। তার কথার কোনো ভ্রুক্ষেপই করে না ইমন। হাত দুটো চেপে ধরে দেয়ালে, চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে ভালোবাসি নীরু। আমি ভালোবাসি না আপনাকে। দম আটকে কথাটা বলে ফেলে নীরু। আরো কাছে চলে আসে ইমন, কঠিন গলায় বলে, প্রয়োজন হলে আমি মাস্তানি করব, তবুও তোমার ভালোবাসা আমার চাই। আমাকে কেন? আপনার জন্য তো আরো অনেকেই আছে। নীরুর হাতটা ছেড়ে দেয় ইমন, করুণ সুরে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি নীরু। যে যা বলুক, তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেও পারবো না। আপনার এখন বিশ্রামের প্রয়োজন, বাসায় যাওয়া উচিত। একরাশ হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইমন। তাড়াহুড়ো করে বেড থেকে নামার সময় পায়ের ব্যথায় খানিকটা বাঁকা হয়ে যায়। উঠে এসে হাতটা শক্ত করে ধরে নীরু। ইমন বাঁকা হেসে ছাড়িয়ে নেয় হাতটা। সামান্য খুঁড়িয়ে বের হয়ে আসে হসপিটাল থেকে। একটা রিক্সা ঠিক করে উঠে পড়ে। হঠাৎ নীরু এসে দাঁড়ায় পাশে। তার দৃষ্টি উপেক্ষা করে রিক্সা নিয়ে চলে যায় ইমন। ঠায় হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে নীরু। চোখের কোণে খানিক জল এসে জমা হয়। বুকটা ভারী হয়ে আসতে থাকে, নিঃশ্বাস আটকে আসে। ইচ্ছে হয় নিজের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। নিজের কাছে বিশ্বাস হয় না সে ইমনকে ফিরিয়ে দিয়েছে। চোখের পানিটা মুছে বাসায় চলে আসে। বাসার সামনে নামতেই সাইমা বেগম দৌড়ে এসে বলে, এত দেরি হলো কেন আসতে? তোকে না বলেছিলাম আজকের দিনটা অন্তত তাড়াতাড়ি বাসায় আসতে? পরিষ্কার গলায় নীরু বলে, একটা জরুরি কাজ ছিল তাই দেরি হলো। কিন্তু বাসার সামনে এত গাড়ি কেন? কোনো গেস্ট এসছে? তোকে বলেছিলাম না তোর বাবার একজন বন্ধুর কথা, মিস্টার রাফায়েল আহমেদ। তিনি তার ফ্যামিলি নিয়ে এসেছেন। ও, তুই আজ একটু ভালোভাবে সাজগোজ করে রেডি হয়ে থাকবি। পারলে একটা শাড়ি পরবি, যাতে তোকে দেখতেই তাদের পছন্দ হয়। সাইমা বেগমের কথায় অবাক হয় নীরু। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তাদের কেন আমাকে পছন্দ করতে হবে? আমি কি জাদুঘরের কোনো বস্তু? কণ্ঠ নিচু করে সাইমা বেগম উত্তর দেয়, রাফায়েল আহমেদের একমাত্র ছেলে রিয়ান আহমেদ আসছে। তাও তোর বাবা তাকে কথা দিয়েছেন রিয়ানের সাথে তোর বিয়ে দিবে।
এখন রিহানের তোকে পছন্দ হলেই বিয়ের ডেটটা ফাইনাল হবে। সাইমা বেগমের কথায় চমকে ওঠে নিরু। বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে তার। কথা বের হয় না মুখ দিয়ে। চুপচাপ রুমে এসে দরজাটা বন্ধ করে দেয়। ইমনের কথা মনে আসতেই ধুক ধুক করে ওঠে বুকটা। ফোনটা হাতে নিয়ে ডায়াল করে তার নাম্বারে। কয়েকবার কল করতেও ফোন রিসিভ করে না ইমন। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে নিরুর। বাইরে থেকে সাজু দরজা ধাক্কাচ্ছে। চোখ মুছে অস্পষ্ট গলায় নিরু বলে, আব্বুকে বলো আমি একটু পরে আসছি। একটা শাড়ি পরে রেডি হয়ে নেয় নিরু। সাইমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলে, বাহ, একদম পরীর মতো লাগছে আমার মেয়েটাকে। পাত্রপক্ষের সামনে মাথাটা নিচু করে শরবতের গ্লাস এগিয়ে দেয় নিরু। রাফায়েল আহমেদ মুগ্ধ হয়ে বলে। হাসি মুখে রাহাত চৌধুরী বলে, রুমে বিছানার ওপর খানিক ঘোমটা টেনে বসে আছে নিরু। ব্যালকনিতে দাঁড়িয়ে রিহান তার দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে ঘোমটা টেনে থাকলে আমি আপনাকে দেখব কিভাবে বলেন তো? আমি আসলে। নিরুর কথা কেড়ে নিয়ে রিহান বলে, আমাকে বিয়ে করতে চান না? ভালোবাসেন আরেকজনকে? রিহানের কথায় হক জগিয়ে যায় নিরু। হঠাৎ কি বলবে বুঝে উঠতে পারে না। ঘোমটাটা নামিয়ে পরিষ্কার গলায় বলে, ঠিক তা না, কিন্তু আমি আপনার সব কিন্তু মানতে রাজি আছি। আপনি আমার পুরো কথাটা শুনতে চান না? আমি আসলে লাইফে বেশিরভাগ ডিসিশন এভাবে হুট করেই নিই। আপনার পুরো কথা বলতেন যদি আপনার কোনো অতীত থাকে সেটা আমি কিছু মনে করব না। তাছাড়া অন্য যে কোনো কথা বিয়ের পর হবে। আপনার সব সমস্যা আমি সলভ করে দিব, শুধু আপনি পাশে থাকলেই হবে। কিছুটা সময় নিয়ে হঠাৎ নিরু বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। নিরাশ গলায় রিহান বলে, কে সেই ব্যক্তি যাকে আপনি এতটা ভালোবাসেন? তার নাম ইমন, আমরা একসাথেই পড়ি। ক্লাসমেট, তার উপরে আবার বেকার ছেলে। কেন? বেকার ছেলেকে ভালোবাসাটা কি অন্যায়? অন্যায় না, কিন্তু তার জন্য অপেক্ষা করতে করতে আপনার বয়স বেড়ে যাবে। পড়াশোনা শেষ করে যখন সে চাকরি করবে তখন আপনার ভালোবাসা সে ভুলে যাবে, নতুন কাউকে আবার ভালোবাসবে। আপনার হিসাবটা ব্যবসার ক্ষেত্রে ভালো মানাবে, ভালোবাসার ক্ষেত্রে না। কাউকে না চিনে তার ভালোবাসাটা না জেনেই এ ধরনের মন্তব্য করা যে অনুচিত, এটা নিশ্চয়ই জানেন। দেখেন মিস নিরু, ব্যবসায়ী হলেও আমি একজন ছেলে, তাই একজন ছেলে হয়ে অন্য একটা ছেলের বিষয়ে বলতে পারা খুব জটিল একটা বিষয় না। আপনি এখন আসতে পারেন। ওকে, আমি চলে যাচ্ছি, তবে আমি আপনার জন্য অপেক্ষা করব। যদি কখনো আপনার ভুল ভেঙে যায়, কখনো যদি মনে হয় আমার কথাগুলো সত্যি, তাহলে আমাকে বলবেন। আমি আবারও এভাবে আপনার কাছে চলে আসব, আপনাকে নিজের করে নেব সারা জীবনের জন্য। রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে রিহান। রাফায়েল তার বন্ধুর থেকে বিদায় নিয়ে চলে যায়। রুমে এসে দরজা বন্ধ করে ইমনের কথা ভাবতে থাকে নিরু। তার ভারী নিঃশ্বাস অনুভব করতে থাকে কল্পনাতে। মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ইমনকে তার মনের কথাটা বলতেই হবে। সেও যে ভালোবেসে ফেলেছে তাকে, অনেক বেশি ভালোবেসে ফেলেছে। নিরুকে দেখে সামনে থেকে এড়িয়ে চলে যাচ্ছিল ইমন। পেছন থেকে নিরু তার হাত ধরে বলে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছ? অবাক হয়ে নিরুর চোখে তাকায় ইমন। হঠাৎ নিরু তাকে তুমি করে বলছে। কি হলো বলো, আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছ কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই না? ভালোবাসি না বলে কি দূরে চলে যেতে হবে? মাথাটা নিচু করে ফেলে ইমন। তার চোখের দিকে তাকিয়ে আস্তে করে নিরু বলে, আপনি আমার চোখ দেখে বুঝতে পারেন না? আমার দৃষ্টি যে শুধু আপনাকেই খোঁজে, আমার অবাধ্য মনটা যে শুধু বারবার আপনার কথাই ভাবতে চায়। চোখটা চকচক করে ওঠে ইমনের। টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় নিরুকে। মাথায় আলতো করে চুমু দিয়ে বলে, গতকাল তাহলে না করলে কেন? আমি তখন আচমকা তোমার কথা শুনে চমকে উঠেছিলাম, বুঝতে পারিনি তখন কি বলবো। আমি ভেবেছিলাম তুমি মিথ্যে বলছো। দুই হাতে নিরুর মুখটা তুলে ইমন বলে, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি নিরু। কখনো ছেড়ে যাবে না তো? কথা দিচ্ছি, শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে যাব। চোখটা ছলছল করছে নিরুর। শার্টের কলারটা ধরে তার ভেজা ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই বুঝতে পারল এইটা একটা পাবলিক প্লেস। লজ্জায় মুখ লুকালো ইমনের বুকে। সময়ের প্রবহমান স্রোতে ধীরে ধীরে আরো গভীর হতে থাকে তাদের ভালোবাসাটা। কলেজে যতক্ষণ থাকে ততক্ষণ ইমনের পাশে থাকে নিরু। এদিকে অরিন আর ইমরানও সম্পর্কে জড়িয়ে পড়ে।
বন্ধুদের সাথে আড্ডা আর ভালোবাসায় মত্ত থেকে পড়াশোনায় খানিক অমনোযোগী হয়ে পড়ে ইমন। দেখতে দেখতে মাস্টার্সে উঠে পড়ে। রেজাল্ট খুব একটা খারাপ হয় না, কিন্তু পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই তার। নীরু মাঝে মাঝে এই ব্যাপারটা নিয়ে ঝগড়াও করে তার সাথে, কিন্তু ইমন সেটা কানেই তোলে না। একসময় ইমনের পরিবার তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে। প্রথম দিকে অমত থাকলেও নীরুকে দেখার পর সবাই মেনে নেয়, কিন্তু আর কিছুদিন পরে আসল সমস্যাটা নেমে আসে তাদের জীবনে। ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্যাম্পাসের এক কোনায় বসে নীরুর জন্য অপেক্ষা করছে ইমন। এমন সময় সজীব এসে বলে, দোস্ত, তুই সেদিন শপিং মহলে মার খাওয়ার পরও যাদের মাফ করে দিছিস, আজকেও তারা প্রিয়ান্তিকে ডিস্টার্ব করেছে, কলেজ থেকে তুলে নেওয়ার হুমকি দিয়েছে। রাগী স্বরে ইমন বলে, কোথায় পাওয়া যাবে ওদের এখন? শহরের বাইরে একটা পুরনো বাংলো আছে, সেখানেই ওরা বসে আড্ডা দেয়। ঠিক আছে, চলো।